ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ। আমরা ইতিমধ্যেই আসলে অনেকগুলো বিষয়ে এখানে বিভিন্ন ধরনের মত পার্থক্য সত্ত্বেও আসলে ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি। এটা একটা অগ্রগতি এবং আজকে এটা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আজকে মনে হচ্ছে একটু হাউসে ফায়ার অ্যালার্ম বেজেছে। তার আগে আমাদের ভেতরেও এক ধরনের যেহেতু ফায়ারের উদ্ভব হয়েছিল, সেইখান থেকে এইটা যে অগ্রগতি, এই অগ্রগতিটা আমরা সাধন করেছি, সেটাও একটা আমাদের যে অর্জন, এটাও আমাদের মনে রাখা দরকার। এবং গত দিনে আমরা নির্বাচন কমিশন বিষয়ে, বিশেষত নির্বাচন কমিশনের নিয়োগ বিষয়ে একটা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি। একইভাবে এই নির্বাচন কমিশন যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে আসলে নির্বাচনের জন্য বা রাজনৈতিক জায়গায় আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, তেমনিভাবে রাষ্ট্র পরিচালনার জন্য মানে আমাদের উপরে যেভাবে ছড়ি ঘোরায়, তার পেছনে যে কি ঘটনা সেটা আমরা সকলেই জানি, যে এটার ভিতরে আসলে দলীয়করণ এবং দলীয়করণের ভিত্তিতে নিয়োগের একটা প্রভাব আমরা দেখেছি এবং এর কুপ্রভাব আমাদের সমস্ত জায়গায় আছে। একইভাবে আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশন, বিশেষত এই দুইটি বিষয়ে আমি বিশেষভাবে জোর দিতে চাই যে সরকারি কর্ম কমিশন এবং দুর্নীতি দমন কমিশন, এগুলোকে যাতে আসলে এমনভাবে পরিচালনা করা হয় যাতে একটা দেশ দুর্নীতিমুক্ত হওয়ার পথে এগিয়ে যেতে পারে, রাষ্ট্রটা নিরপেক্ষভাবে পরিচালিত হতে পারে। এই দুই বিষয়টাকে আমি যে সমস্ত দল এখনো বিএনপি সহ অন্যান্য যারা আছেন সকলকেই বলছি, যারা এই বিষয়গুলোতে এখনো ভিন্নমত আছেন, তারা যদি এই বিষয়গুলোতে অন্তত একমত হতে পারেন, তাহলে আসলে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিকতার পথে আমরা অনেক দূর এগোতে পারি। এবং এখানে যে ধরনের প্রস্তাব আছে, এই প্রস্তাবগুলো আমি দেখেছি সাধারণভাবে খুব বেশি যোগ বিয়োগের কিছু নাই, হয়তো একটু এদিক ওদিক হতে পারে। ফলে যদি এগুলো আমরা গ্রহণ করি যে আসলে এগুলো নিয়ে আমরা এগোবো, তাহলে এইখানকার প্রস্তাবগুলো আমরা মোটামুটিভাবে মোটা দাগে গ্রহণ করে এগোতে পারি বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আবুল হাসান রুবেল। আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। এরপরে আমি আসবো জনাব সাদাত হোসেন সেলিম ভাইয়ের কাছে। ধন্যবাদ ঐক্যমত্য কমিশনের আজকের সভার সভাপতি। আমি এই বিষয়টা নিয়ে বেশি মানে যুক্তিতর্কে যাব না, তবে আমাদের এই যে এই ধরনের সভা যেটা কমিশন প্রথম থেকে শুরু করেছে, এটা বয়কট কিংবা ওয়াকআউট, এটা আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম না। প্রথম জামাতে ইসলাম থেকে আমরা শিখেছি। আমার মনে হয় আমাকে একটু অ্যালাউ করতে, আমার মনে হয় প্রসিডিউরাল অ্যাসপেক্ট একেবারেই আমি এবার বলছি না, আমি করে ওনারা খুশি থাকবেন। না না খুশি না, আমি বলি আমি শেষ করি, প্লিজ আমাকে একটু অ্যালাউ করুন, প্লিজ অনুরোধ করছি আপনাকে, আমাকে অ্যালাউ করুন। বিভিন্ন দল বিভিন্ন এইগুলির মধ্যে আমরা না গিয়ে এখন কোনটা ওয়াকআউট কোনটা প্রতি এত আলোচনা, এগুলো আসলে আমাদের সময়ের অভাব। তো আমরা বরং সাবস্টেন্টিভ জায়গায় কথা সময় শেষ হয়ে যেত। না না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি সেজন্যই বলছি, সেই জন্যই বলছি যে এই ব্যাখ্যার মধ্যে প্লিজ আমরা বরং সাবস্টেন্টিভ প্রপোজালটা আমাদের সামনে বলছি, যে যেটা নিয়ে প্রথম শুরু হয়েছিল। বলছিলাম এই কারণে যে যেমন ধরেন যে বয়কটটা তারা প্রথম দিন করেছেন, কিন্তু আপনাদের উচ্চ পর্যায়ের অনুরোধে তারা কিন্তু জামাতে ইসলাম অনেক ইতিবাচক ভূমিকা রাখছে, আমি সেটা বলছি। তার মানে এখানে একদিন না আসলে বা 1 ঘন্টা না আসলে তারা এখানে ইতিবাচক ভূমিকা রাখবে না, এটা আমি মনে করি না। কারণ এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি, আদর্শগত বিষয় অনেকগুলোই বিবেচনায় নিয়ে দলের সিদ্ধান্ত নিয়ে আমরা এই জায়গায় আসি। কিন্তু আমরা তো একটা পরিবর্তিত অবস্থায় জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ এবং জাতীয় আকাঙ্ক্ষা অনুযায়ী এই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আসছি এবং আমরা বসছি। এনসিসি গঠনের যে প্রক্রিয়া, আমরা সেটা বিরোধিতা করে আমরা বলেছিলাম যে এই ধরনের নিয়োগ কমিটি হতে পারে, এবং আপনারা আমাদের ঐক্যমত্যের ভিত্তিতেই বলা চলে, অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের প্রেক্ষিতে আপনারা কিন্তু এই যে বাছাই কমিটি এটা দিয়েছেন, নিয়োগ কমিটিটা, এই বাছাই করার পর এটা
মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। এই ক্ষেত্রে বিশেষ করে সরকারি কর্ম কমিশন এবং দুর্নীতি দমন কমিশন এটা একটা নির্দলীয় ভাবেই এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। কারণ এই যে এখনো যে দুর্নীতি দমন কমিশন চলছে, এই সরকারের সময় সেটা সংস্কার হয়েছে, আমরা তাদের দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। কারণ আগে যেভাবে তারা গঠিত হয়ে যা করছে, টিআইবির প্রধান এখানে আছে, এখনো তাদের সেই চরিত্র একই, এবং আমি এটা নিয়ে বেশি বলতে চাচ্ছি না। সেই জন্যে তাদের নিয়োগ প্রক্রিয়াটা যথাযথ এবং স্বচ্ছতার ভিত্তিতে এটা করা খুবই জরুরি। এবং সরকারি কর্ম কমিশন সেটা নিয়ে তো প্রশ্নবিদ্ধ আছে। যখন নিয়োগে তারা যে ভাইবাগুলো নেয়, সেখানে বিশেষ করে রাজনৈতিক মতাদর্শ সেটাই তারা বেশি বিবেচনা করে থাকে। সেই জন্য তাদের নিয়োগ প্রক্রিয়াটা যথাযথ স্বচ্ছতার মধ্যে দক্ষতার বিবেচনায় আনা দরকার। এরপরে ন্যায়পাল আমাদের সংবিধানে আছে, কিন্তু আজ পর্যন্ত কার্যকর হয়নি। যদি আমরা এখানে এই সব বিষয়ে জাতীয় ঐকমত্য করতে না পারি, তাহলে এই যে অভ্যুত্থান পরবর্তী যে জাতীয় আকাঙ্ক্ষা এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে, এবং এই আকাঙ্ক্ষার এবং দায়িত্বের প্রেক্ষিতেই সরকার এই যে ঐকমত্য কমিশন গঠন করেছে, আমরা এটাকে অকার্যকর করতে চাই না। আপনারা যেটা এনেছেন, আমি মনে করি বিএনপি অনেক গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল একটি রাজনৈতিক দল। তারা শুরু থেকে আমাদের এই যে সংস্কার প্রস্তাবগুলো ইতিবাচক ভাবে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে এবং সহযোগিতা করে যাচ্ছে। কোন কোন জায়গায় ভিন্ন মত থাকছে, পরদিন আবার এসে বিএনপি ইতিবাচক এখানে দৃষ্টিভঙ্গি বা মনোভাব রাখছে। সুতরাং আমরা তো সবাই মিলে এখানে একসাথে কাজ করছি। এই জন্য আমি মনে করি এগুলো হওয়া দরকার, এবং সেটা আপনারাও আপনাদের জায়গা থেকে বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানগুলোতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে, অর্থাৎ ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এটা যাতে করা যায় সেই ব্যাপারটাই আপনারা দেখবেন। আর আমি আর শেষ কথাটা হলো যে জাতীয় ঐকমত্য কমিশন তারা তাদের উপরে যে অর্পিত দায়িত্ব পালন করছে, গণফোরাম একদম শেষ দিন শেষ সময় পর্যন্ত আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ। একমত। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাক হোসেন। আমি জনাব সাদাত হোসেন সেলিম ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সালাউদ্দিন ভাই এই পর্যায়ে বলবেন নাকি না আর একটু পরে শুনে বলবেন? সবাই চাচ্ছে আপনাকে শোনাতে, আমরা সবার বক্তব্য যেটা পাচ্ছি আমার মনে হয় আপনি শুনে বললে ভালো হয়। জনাব সাদাত হোসেন সেলিম। জি, আসসালামু আলাইকুম। আমরা যখন আপনার নির্বাচন কমিশন সহ এই সাংবিধানিক এই প্রতিষ্ঠানগুলো নিয়োগের ব্যাপারে আমরা আলোচনা করেছি, বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনের ব্যাপারে ওনারা এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে ওনাদের দ্বিমত নাই। ওনাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সরে এসে তারা বলছেন যে আমরা নির্বাচন কমিশনকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে আমাদের আপত্তি নেই, তবে অন্য কোনো প্রতিষ্ঠানকে যদি আপনারা সংবিধানের অন্তর্ভুক্ত করতে চান তাহলে আমরা সেই আলোচনায় অংশগ্রহণ করব না। সেটা কিন্তু পূর্বেই একদম স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলা হয়েছে। সেই সময় কিন্তু আপনার ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অথবা আমরা যারা আছি এখানে আমাদের পক্ষ থেকে কিন্তু এটার সাথে আমরা দ্বিমত করি নাই, অথবা সেখানে আমরা কোনো অনুরোধ রাখি নাই। সুতরাং সালাউদ্দিন ভাই আজকে যে বক্তব্যটা রেখেছেন অথবা যে অবস্থানটা নিয়েছেন এটা পরিষ্কার। তিনি আগে এটা বর্ণনা করেছেন এবং তিনি আগেই সেটা। সেলিম ভাই, আমি আপনাকে মানে সালাউদ্দিন ভাই তো বলবেন এ বিষয়ে বলেছেন এবং এটা মোটামুটি পরিষ্কার। আপনি যদি এই প্রসঙ্গে বলেন, মানে আমি প্রসঙ্গ বলতে চাই, প্রথম থেকে এখানে এসে আমরা দেখলাম যে আমি এই কথা আরো বলেছি, আমাদের মাথার মধ্যে একটা শেখ হাসিনা ভূত চেপে বসে থাকার কারণে সংবিধান তো শেখ হাসিনার সময় ছিল, আপনার সংবিধানকে লঙ্ঘন করে নির্বাচন কমিশন যে সমস্ত কাজ করেছে, বিশেষ করে 2014 সালের আপনার নির্বাচনটা, যে নির্বাচনে আপনার আইন ভঙ্গ করা হয়েছে, যে জাতীয় সংসদের সদস্যরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পরে অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে অথবা একটা সরকার গঠিত হবে। সেখানে 154 জন যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে, আমাদের মধ্যে আজকে যারা উপস্থিত আছে অনেক রাজনৈতিক দল আমরা এটা প্রতিবাদ করি নাই। এমনকি 24 সালের নির্বাচনের পরেও
আমরা আমাদের প্রতিবাদটা জারি রেখেছি, অনেক রাজনৈতিক দলরা জারি রাখে নাই। সুতরাং এখানে যে মানে বিএনপির ব্যাপারে যে আমার পক্ষের যে বক্তব্যটা সেটা হলো যে আমরা যে কোনো আলোচনাটা করতে চাই বিএনপিকে সাথে নিয়ে, বিএনপির সমর্থনেই আমরা ঐক্যমত্যে আসতে চাই। এখানে আমাদের ঐক্যমত্য কমিশনের সভাপতি মহোদয় তিনি বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, যে সব বিষয়ে যে ঐক্যমত্য হতে হবে এরকম না, যেসব বিষয়ে ঐক্যমত্য হবে না সেসব বিষয়কে আমরা বাদ দিয়ে আমরা সামনের দিকে আগাবো। এখানে একটা কথা বলেছি যে আপনার বিএনপি 3 বার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। আমি আগে বলেছি 91, 96 অথবা 2008 সাল 2001 সালে 4টা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে যদি আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা বিবেচনা আনি তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে আমাদের মনে হয় আমাদের সুবিধা হবে। এখানে এই ব্যাপারে আমার বক্তব্য হলো যে বিএনপি কে আপনার আমরা বিবেচনায় নিয়েই আমরা এই যে সমস্ত কমিশনগুলো এসছে তার মধ্যে দিয়ে মানে দুর্নীতি দমন কমিশন অথবা আপনার এখানে আপনার যে আছে আপনার ন্যায়পাল, তো মানে অনেক পুরনো বিষয়, ন্যায়পাল ছাড়া দুর্নীতি দমন কমিশন, তারপর সরকারি কর্ম কমিশন, এইসব কমিশন ঘটনার ব্যাপারে আমরা এদেরকে আরো অধিকতর জবাবদিহিতার আওতায় আনতে পারি, আমরা ওদের জন্য আরো নতুন আইন করতে পারি এবং তাদের জন্য আমরা কিছু বিধিবদ্ধ আমরা ব্যাপার আনতে পারি। রাষ্ট্রকে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমরা যদি মনে করি যে রাষ্ট্রকেই আমরা পরিচালনা করতে দেব না, সমস্ত কিছুই সংবিধানে অন্তর্ভুক্ত করব, সেটা হয় না। আমার মনে হয় আমরা যে ভবিষ্যতে কোন দল নির্বাচনে আসবেন সেটা আমরা জানি না, সেটা জনগণ জানে। এটা আমাদের ভোটের মাধ্যমে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমরা 15 বছর আমরা নিরলসভাবে লড়াই করেছি। আমরা যে যখন লড়াই করেছি তখন আমরা অনেককেই সাথে পাইনি, কিন্তু আমরা আমাদের লড়াইটা জারি করেছি, ভবিষ্যতে আমরা আমাদের এই লড়াইটা জারি করব। সুতরাং আমার বক্তব্য হলো যে এখানে এই বিষয়টাকে সংবিধানের অন্তর্ভুক্ত করার আমি এটার বিপক্ষে। এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত না করে অধিকতর জবাবদিহি করার জন্য আমাদের যা যা করণীয় দরকার আমরা সেটা করতে পারি এবং অধিকতর এটার জন্য যদি কোনো আইন প্রণয়ন করা দরকার সে আইন আমরা প্রণয়ন করতে পারি। অনেক ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন সেলিম। আমি আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক আশরাফ আলী আখন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাকে। এরপরে আমি জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন পর্যন্ত আমরা দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য ঐক্যমত্য কমিশনে বসেছি। আজকের ঐক্যমত্য কমিশনের ব্যাপারে একটা রিপোর্ট এসেছে, খুব সুন্দর রিপোর্ট। এটা পত্রিকাটা পড়ে নেবেন, প্রতিদিনের প্রথম পৃষ্ঠায়। এটা সবাই পড়া দরকার। আমি এই দৃষ্টি আকর্ষণ করছি, এরপরে আমি আমার বক্তব্য রাখছি। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দল, তাদের মধ্যে অনেক অভিজ্ঞতা, অনেক যোগ্যতা আছে, কিন্তু একটা লিমিটেশন হলো এই রাজনৈতিক দলগুলো অতীত থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করি না। এটা সামনে চলার পথে আমাদের জন্য বড় একটা প্রতিবন্ধক বলে মনে করি। এখানে তাহার একটা কথা বলেছেন, কে বড় দল কে বড় দল না, এটা হবে নির্ধারণ হবে ভোটের মাধ্যমে। আমরা তো অতীতে অনেক বড় দলকে দেখেছি। এখনই যদি আগামীতেই আমরা এখান থেকে সিদ্ধান্ত নেই যে এটা বড় দল, এবং সেই দল যদি মনে করি আমরা ক্ষমতায় গেছে গিয়া আমরা ক্ষমতায় যাবই নিশ্চিত, এই অবস্থা যদি তাদের মধ্যে ভাব থাকে এবং এখানে যারা বসা আছে তারা যদি এভাবে যদি মন্তব্য করে, সেদিকে কথা বলে, এই দিকটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি। আমি বুঝতে পারছি আমাদের সময়ের স্বল্পতার বিবেচনা শেষ করছি, আমি শেষ করছি। যদি দ্রুত বিষয় আমরা এখন অনেক আলোচনা না, আমি শেষ করছি। আজকে যে কিছুটা হলো একটা অনাকাঙ্ক্ষিত, এটা আমি আশা করি এই জায়গাটা না যান। ঠিক আছে, আমরা মনে করি অত্যন্ত সব কম, সময় কম, কিন্তু ওই যে বেশি ক্রিয়ায় দৌড়ায় বেশি, চলে কম, হ্যাঁ আগায় কম। আমাদের অবস্থা কিন্তু অনেকটা তাই, আমরা দৌড়াই বেশি কিন্তু আগাই কম। এটা কিন্তু বুঝতে হবে আমাদের। কাজে এখন যে ঘটনা, এখানে যে ঘটনা মূল ঘটছে, যে কেউ মনে করে যে আমরা ক্ষমতায় গেছি গিয়া, এই ভাব নিয়ে যদি কেউ কথা বলে
এবং তাদের দিকে দৃষ্টি দিয়ে যদি কেউ কথা বলে, না আমি আপনাকে রেস্ট্রেন করতে বলবো। দেখুন বিতর্ক মোটেই বিতর্ক না, মোটেই বিতর্ক না। আমি কথা বলছি, আমি আপনারা সকলে একত্রে কথা বলে হয়, আপনারা আমাকে বলতে দেন, তারপর আমি ইন্টারাপ্ট করেন, আপনি আমাকে বলতে দেন। শুনুন এখন অহেতুক বিতর্কের মধ্যে আমরা সকলে মিলে আলোচনা করছি। অবশ্যই আমরা করবো। কোন দল সেটা না মানলে অথবা ছাড়াও অ্যাসপারশনটা তৈরি করলে, তির্যক নৈচ করলে, এখানে যে পরিবেশের মধ্যে আমরা গত 20 দিন প্রায় ধরে আলোচনা করছি, আসেন আমরা অনেক কিছুতে অ্যাচিভ করলাম, আরো কিছু বিষয়ে আলোচনা সেই জায়গায় থাকি। কারণ আপনারা যে ইতিহাস তৈরি করেছেন সেটার মধ্যে কোন রকম মানে চিহ্ন যাতে না যুক্ত হয়, আসলে আমরা সাবস্টেন্টিভ কথা বলি, পরস্পরকে ভালো। এখন যাই হোক, এখন যেটা আলোচনা চলছে, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আলোচনাগুলো শেষ করা দরকার এবং জাতীয় ঐক্যমত্যের পক্ষ থেকে একটা ভালো রিপোর্ট জাতির কাছে যাওয়া দরকার এবং সকল দল যে এজেন্ডাগুলো আনার জন্য বারবার কিছু দল, অধিকাংশই এর মধ্যে অধিকাংশ দলই এই বিষয়টা কিন্তু এখন এখানে আসছে না। এখানে যাতে সব বিষয়গুলা সকল দলের মতামত নিয়ে সমস্ত পক্ষে তো বললাম যে এই যেগুলা আলোচনায় এজেন্ডা হিসেবে আসছে, এই আলোচনার পক্ষে ইসলাম মানে আলোচনার পক্ষে তো আপনার যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটাকে আপনার কিছু মনে হয় কিছু সংশোধন করা দরকার? পাবলিক সার্ভিস কমিশন, ধরুন পাবলিক সার্ভিস কমিশন নিয়ে যে প্রস্তাব, যে স্পেসিফিক স্ট্রাকচার ইত্যাদি, এই বিষয়ে কি আপনার দলের কোনো বক্তব্য আছে? এটা আমি পরবর্তীতে বলবো। আমি নীতিগতভাবে কথা বললাম, এটা পরিবর্তন হবে না, এটা আমি পরবর্তীতে বলবো। জি, ধন্যবাদ। জনাব শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি। এত দীর্ঘ সময় অপেক্ষা করে মাইক পেলাম, ধন্যবাদ আপনাকে শেষ পর্যন্ত কৃপা করার জন্য।
মাননীয় সভাপতি, আমরা দীর্ঘ সময় ধরে এই কমিশনে বৈঠক করেছি। আমরা অনেকগুলো বিষয় আমরা একমত হয়েছি এবং তার ভিত্তিতে পুরো জাতির মধ্যে এক ধরনের প্রত্যাশা জায়গা তৈরি হয়েছে যে বাংলাদেশের যে বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে আমরা অনেকগুলো রাজনৈতিক দল, ভিন্ন ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলো এক জায়গায় বসে আমরা কথা বলছি এবং যার যার দলীয় জায়গা থেকে বেরিয়ে এসে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করবার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই কাজটা আজকে যে প্রসঙ্গটি আসছে সেই প্রসঙ্গ আমরা সেই দিকেই দৃষ্টি দিয়ে জনগণের যে প্রত্যাশা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে প্রতি সম্মান দেখিয়ে আমরা এটিকে এগিয়ে নিতে চাই। আমরা সকলেই তা বলি বা এটাই সত্য যে বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এবং এই আন্দোলন সংগ্রামে তারা তাদের ত্যাগ অথবা তাদের অংশগ্রহণ এটি দৃষ্টান্তমূলক আমরা সকলে মিলে লড়াইটা করেছি এবং যেটি যারা বেশি বড় বা তাদের সক্ষমতা বেশি, যাদের সবকিছু মিলিয়ে অবয়ব বেশি, তাদেরই ছাড় দেওয়ার জায়গাটা বেশি থাকে। সেই বিষয়ে বিএনপির কাছে আমি প্রত্যাশা করব যে অনেক বিষয় তারা তাদের দলীয় অবস্থান থেকে বেরিয়ে এসে পরবর্তী সমঝোতার প্রশ্নে তারা অনেক বিষয়ে ঐক্যবদ্ধ পোষণ করেছে। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয় নিয়েও তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন জাতির সাথে, জনগণের সাথে। আমরা এনসিসি নিয়ে শুরু করেছিলাম এই প্রশ্নে। আমরা তখন সকলে মিলে, আমরা যখন কমিশনে কথা বলেছি, জবাব দিয়েছি, তখন সকলেই মনে করেছি যে প্রত্যাশিত যে বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, সেই বাংলাদেশের যে ক্ষমতার একছত্র যে আধিপত্য সেটিকে রুখে দেওয়ার জন্য অথবা সেটিকে ভারসাম্য তৈরি করবার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে তৈরি হবে এবং যেই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ করবে। আমরা ধীরে ধীরে সে আলোচনা থেকে ফিরে বা নিচের দিকে নেমে এসে আমরা বাছাই কমিটিতে এখন আসছি। এখন নির্বাচন কমিশনকে আমরা গ্রহণ করেছি সংবিধানে, কিন্তু বাকি বিষয় নিয়ে আমাদের এখন ভিন্নতা তৈরি হয়েছে। আমরা যদি একটি কথা আমরা সমাজে প্রচলিত আছে, যেটি আমাদের সেলিম ভাই প্রায় কথাটা বলেন যে হাত পা বেঁধে দেওয়ার প্রশ্ন, এটি সমাজে প্রচলিত আছে যে বড় রাজনৈতিক দল অথবা যারা আগামী দিনে দায়িত্ব নেবেন তারা সংশোধন বা সংস্কারের প্রশ্ন বোধহয় একটু কম এগোতে চান, যাদের একটু সক্ষমতা কম, তারা বোধহয় বেশি বেশি করে কথা বলেন যে তাদেরকে আরো কিভাবে ইয়ে করা যায়, মানে বেঁধে দেওয়া যায়। এটি কিন্তু সাধারণ একটা হাস্যকর আলোচনা হয়ে গেছে। আপনি যদি বন্ধুমহলে আলোচনা করেন অথবা সাধারণ মানুষের সাথে কথা বলেন, সেই বিষয়টা আছে। কিন্তু আসলে বিষয়টা কি সেখানে, নাকি বিষয়টা আমাদের জাতীয় স্বার্থের প্রশ্ন? আমাদের অভিজ্ঞতার কথা আমরা সকলেই বলেছি, আমি এটা রিপিট করতে চাই না। একজন ভালো মানুষ তার আনুগত্যের প্রশ্ন যদি যথাযথ না হয়, তাহলে ভালো মানুষের দায়িত্ব পালন করবেন না। অনেকে বলেছেন যে ভালো মানুষ তার নীতি নৈতিকতা জায়গা থেকে দায়িত্বটা পালন করবে। আমার আনুগত্য যদি ব্যবস্থার আইডিয়ালের প্রতি থাকে, তাহলে এই পুরো হাউস, এই যে ট্রেজারি ব্রাঞ্চ বলি বা যারা বলি, সবার প্রতি আমার সমান দায়বদ্ধতা থাকবে না। সেই ক্ষেত্রে পরিষ্কারভাবে এটি বলবার আমরা চেষ্টা করেছি যে এই প্রতিষ্ঠানগুলো যেহেতু রাষ্ট্রের ভিত্তিমূল তৈরি করে, এই প্রতিষ্ঠানগুলো নিয়োগের ক্ষেত্রে আমরা যদি একটা ভারসাম্যমূলক অবস্থা তৈরি করতে পারি, আনুগত্যটা ব্যক্তি অথবা দলের প্রতি যেন না হয় এবং তার নিয়োগকর্তা যেন ব্যক্তি বা দল না হয়, এমন একটি কাঠামো তৈরি করা যায় যে কাঠামোর মধ্য দিয়ে তার নিয়োগ হবে আর আনুগত্যটা তার ওই কাঠামোর ভিতরে থাকবে। তাহলে অতীতে আমরা আউয়াল সাহেবকে যখন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন নিয়োগ দেওয়া হয়, সকলে বলেছিলেন উনি খুব ভালো মানুষ, উনি খুব দায়িত্বশীল আচরণ করবেন, কিন্তু উনি আধা ঘন্টা ঘুমিয়ে 42% ভোট উনি নিয়ে গেছেন। সুতরাং অনিয়োগকর্তা কে ছিলেন, যেভাবে হয়েছে সেই কারণে এটা করেছে। সেই জন্য আমাদের এই জাতীয় স্বার্থের এই প্রত্যাশায় দুদক বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, যেসব প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বলছি, এগুলোর মধ্যেই বিরোধী দল মতকে দমন করবার জন্য এবং একটি রাজনৈতিক সংস্কৃতিকে পাল্টে দেওয়ার জন্য
অগণতান্ত্রিক রাজনৈতিক চর্চাকে আরো 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 মানে বেশি করে এগিয়ে দেওয়ার জন্য এগুলোকে ব্যবহার করা হয়েছে। সুতরাং সেখান থেকে যদি আমরা মুক্তি চাই, এবং আমরা যদি মনে করি যে দুদক বিরোধী দলকে হয়রানি করবার জন্য বা তাদেরকে হেনস্থা করবার জন্য ব্যবহার হবে না, তাহলে আমার এই নিয়োগকর্তার জায়গাটা অথরিটি কি হবে, কর্তৃপক্ষ কি হবে, সেটা নির্ধারণ করা দরকার এবং সেটা রাষ্ট্রমূলক হওয়া উচিত। তেমনিভাবে পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আমরা কথা বলেছি, যেটা দলীয় ক্যাডারদের নিয়োগের একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শেষ করছি, আমি কথা বাড়াচ্ছি না। আমরা যে এর সাথে আমি মনে করি যে মানবাধিকার কমিশনকে, আপনারা তো আগে অনেকগুলো জিনিস নিয়ে এসেছিলেন, আমি সব বাদ দিতে দিতে এখন 3-4তে আসছেন। মানবাধিকার কমিশন, যে মানবাধিকার কমিশন এটা কি, এটা বাংলাদেশে কি কাজ করে? আমার দেশে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত ঘটনার পরে তাদের মুখ দিয়ে কোনো কথা বাইরে না। সেই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠানে কি থাকবে কি থাকবে না, যদি থাকে সেই কর্তৃপক্ষ কোন কর্তৃপক্ষ তাকে নিয়োগ করবে, এটা নির্ধারণ হওয়া উচিত। এগুলো দিবালোকের মতো সত্য, প্রমাণিত সত্য যে এগুলো অপব্যবহার এবং যাচ্ছেতাই ব্যবহার হয়েছে। সেই জায়গাগুলো যদি আমরা গেস করতে পারি, তাহলে এটি কাউকে কোনো নির্বাহী বিভাগকে তার ক্ষমতা হাত পা বেঁধে দেওয়ার বিষয় না। বিষয় জাতীয় স্বার্থে গণতান্ত্রিক রূপান্তরের জন্য রাষ্ট্রের যে এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা দিতে পারি, তাহলে এটি সকলের জন্য মঙ্গলজনক হবে, সকলের সুরক্ষা হবে, গণতন্ত্রের সুরক্ষা পাবে। আমি যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে কাঠামোগত, সেগুলোর ব্যাপারে মোটামুটিভাবে একমত। মানবাধিকার কমিশনটাকে এখানে অন্তর্ভুক্ত করার আমি দাবি করছি। আমার এর বাইরে আর কোনো বক্তব্য নেই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবু শক্তি। আমার কাছে সবগুলো স্লিপ আছে, আমি যেভাবে এসছে আমি একজন করে আসছি। আমি রেদওয়ান আহমেদ ভাই, ডক্টর আমর আব্দুল কাদের ভাই, আপনাদের সবার কাছে আসব। আমি এখন জনাব আবু ইউসুফ সেলিম, তারপরে জনাব আতাহারি। আমার সর্বোচ্চ 3 মিনিট 20 সেকেন্ড লাগবে, সবাই শুনবেন ইনশাআল্লাহ। আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি প্রফেসর আলী রিয়াজ, কমিশনার বিন্দু, নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ সহ সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই হাউসের সবচাইতে বৃহত্তম দল বিএনপি সহ সকল দলকে মাননীয় সভাপতির মাধ্যমে আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে এমন সরকারি কর্ম কমিশন গঠনে ঐক্যমতে পৌঁছন যেখানে রাজনীতি নয়, মেধার মূল্যায়ন হবে। বিগত 16 বছরে যত নিয়োগ হয়েছে সব দলীয় বিবেচনা হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে। আমার জানা অনেক তথ্যের মধ্যে ছোট করে 3টি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার একেবারে নিকট আত্মীয় কোনো রকম রাজনীতির সাথে জড়িত ছিলেন না, পরপর 2বার বিসিএস পরীক্ষার পিলি এবং রিটেনে এবং ভাইভায় পরীক্ষা দেওয়ার পরেও সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করেছি তার মা জামাত ইসলামের মহিলা শাখার রোকন এই অপরাধে। আমি দ্বিতীয় ঘটনাটি বলছি। আমার নিকটতম প্রতিবেশী, যিনি ছাত্র জীবনে কখনো কোনো রাজনৈতিক দলের মিছিল মিটে অংশগ্রহণ করে নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন, পরপর কয়েকবার পরীক্ষা দিয়ে সর্বোচ্চ পর্যায়ে গিয়েও তাকে বাদ দেওয়া হয়েছে পুলিশ ক্লিয়ারেন্সের পরে। সেখানে আমরা মনে করেছি তার বাবা বিএনপি রাজনীতির সাথে জড়িত, এই কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে। 3 নম্বর সর্বশেষ ঘটনা, যেটি 2014 সালে আমার নির্বাচনী এলাকা রাজশাহী 4 বাগমারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আমরা কয়েকজন মিলে অভিযোগ করেছিলাম। প্রমাণ হিসাবে উনি নির্বাচনে যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় সংযোগ করেছিলাম, হলফনামার বাহিরে যে সম্পদগুলি ছিল সেই সম্পদের তালিকা দিয়েছিলাম। এই তালিকার মধ্যে ঢাকা শহরে এনা টাওয়ার নামে একটি বিশাল বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর তথ্যটি দিয়েছিলাম। কিছুদিন পরে জানতে পারলাম দুর্নীতি দমন কমিশন তাকে সৎ মানুষের সার্টিফিকেট দিয়েছে। আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমার মাথায় আসে না, ব্যাংকের এক গাদা তথ্য দিয়েছিলাম, তারপরে এই বাড়িটির ছবি সহ যাবতীয় তথ্য এবং একজন যিনি দায়িত্বে ছিলেন তদন্তে তাকে আমি নিজে সাথে নিয়ে গেছে বিল্ডিংটি দেখিয়েছিলাম। তারপরেও রিপোর্টে কি করে এই তথ্যগুলি তারা গায়েব করে দিল। এমন পরিস্থিতিতে এসে আমরা বলতে চাই, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সংস্কার কমিশন কর্তৃক আজকের যে উত্থাপিত বিষয়, এই
এর মধ্যে অন্ততপক্ষে 2টি সরকারি কর্ম কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত যে প্রস্তাবগুলি আনা হয়েছে অত্যন্ত যুক্তিযুক্ত, দেশের এবং সাধারণ মানুষের স্বার্থে আনা হয়েছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, যদি কিছু কম বেশি করতে হয় করে হলেও এই আইন দুটি যেন পাশ করা হয় এবং পাশ করার সুপারিশ করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ আবু ইউসুফ সেলিম। জনাব আব্দুল মাজেদ আতাহারি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি। এরপরে কথা বলবেন জনাব মাসুদ রানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সভাপতি, কমিশনের অন্যান্য দায়িত্বশীল বর্গ, জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আজকের আলোচ্য বিষয়ে পিএসসি, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল প্রসঙ্গে আলোকপাতের পূর্বে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কিংবা শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি। বিএনপি রিপ্রেজেন্ট করছেন আমাদের এই হাউজে আমার সীমান্ত জেলা কক্সবাজার জনপদের গর্বিত সন্তান সালাউদ্দিন ভাই। এই কক্সবাজার জনপদ জীবনে কোনোদিন মন্ত্রিত্ব পায় নাই। 54 সালে আমার দল নিজামী ইসলাম পার্টির পক্ষ থেকে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন ফরিদ আহমদ সাহেব, বদিউল আলম ভাই জানেন। পরবর্তী পর্যায়ে 2001 সালে আমার সালাউদ্দিন ভাই মন্ত্রী হলেন। তো সুতরাং আমি বিএনপি এবং সালাউদ্দিন ভাই উভয়ের প্রতি অনুরোধ জানাবো এই হাউজে, আমরা যারা ছোট দল আছি এখন আমাদের উৎসাহিত করুন। জুলাই আগস্টে যে বিপ্লব হয়ে গেছে, যে রক্তপাত হয়েছে, এ রক্তের অংশীদার আপনারাও। আমরা আরেকজন জালেম আর কেউ মজলুম হোক এটা বাংলাদেশে চাই না বলেই জুলাই কেন্দ্রিক আজকের এই অগ্রযাত্রা। তো সেই কারণে জুলাই যারা স্পিরিট তৈরি করে দিয়েছে আমাদেরকে, যারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, যারা পঙ্গু হয়েছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এই ক্ষেত্রে আমাদের সবার আগে বিএনপির পার্টিসিপেট করা বেশি জরুরি, বিএনপির ইতিবাচক ভূমিকা রাখা বেশি জরুরি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই জন্য আমি কক্সবাজারের সন্তান হিসাবে আমার বড় ভাই কক্সবাজারের কৃতি সন্তান সালাউদ্দিন ভাইয়ের প্রতি অনুরোধ জানাবো, আপনি আমাদেরকে একটু উৎসাহিত করুন, এই হাউসকে উৎসাহিত করুন। অনেক বিষয়ে আপনাদের সহযোগিতা আমরা এগিয়ে গেছি। 16 ভাগের মধ্যে 12 ভাগ বা 13 ভাগ আমরা এগিয়ে গেছি, আর কয়েকটা অংশ আছে। এখানে আপনাদের আন্তরিকতা, উদার দৃষ্টিভঙ্গিতে, আপনাদের বদান্যতায় যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে মাইলফলক হয়ে থাকবে আপনার নেতৃত্ব, আপনার কর্তৃত্ব বিএনপির পক্ষ থেকে। এটা আমি অনুরোধ জানাই। ধন্যবাদ। সেক্ষেত্রে আমরা আমাদের দল বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি সংস্কার কমিশনের সাথে যখন বৈঠক করেছিলাম সেখানে বলছিলাম যে এই বিষয়গুলো যথাযথভাবে কার্যকরী হওয়া উচিত। আমরা সব দিক থেকে একমত। বিশেষ করে সরকারি কর্ম কমিশন পিএসসি যেটা, এটা দলীয়করণ এমনভাবে হয়েছে যেটা ব্যাখ্যা দেওয়ার ভাষা কোনো কারো কাছে নাই। এরা বলতো যে ছাত্রলীগ হইলেই চলবে, পরীক্ষা দেওয়ার দায়িত্ব এদের, পরীক্ষায় অংশগ্রহণ করার দায়িত্ব এদের, পাশ করা মাস করা এটা দরকার নেই, চাকরি হয়েই যাবে। একটু আগে যেমন ইউসুফ ভাই বললেন যে এই অবস্থা ঘটতে আমাদের কারো কাছে অজানা নয়। সেই জন্য আমরা এগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখতে চাই। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা এগুলোকে একটু মোটামুটি আপন আপন জায়গায় রেখে দেশের জনগণ যাতে ফসল উপভোগ করতে পারে সেই পথে আমরা এগিয়ে যেতে চাই। আমরা কর্ম কমিশনের ক্ষেত্রে সম্পূর্ণ একমত। আগেও বলছি, আজকেও আবার আমার দলের অবস্থান পরিষ্কার করলাম। দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে একটা কথা এখানে আপনারা লিখছেন, জনাব আতাহারি, আমরা প্রথম দফার আলোচনাটা কেবল কর্ম কমিশনের উপরেই রাখতে চাই, কারণ বাকিগুলো নিয়ে আলোচনা পরে আসবে। তাহলে ঠিক আছে, ধন্যবাদ। আমরা কর্ম কমিশনের ব্যাপারে আমার দল একমত, আগেও বলছি, আজকেও বলছি, এটা নিরপেক্ষ সাংবিধানিক অবস্থান তৈরি হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব মাসুদ রানা, বাসদ মার্ক্সবাদী দলের সমন্বয়ক, এবং এরপরে আসবে মৌলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ খেলাফত মজলিস। আচ্ছা, ধন্যবাদ। এটা তো আমাদের দলের অবস্থান যে সাংবিধানিক পদে নিয়োগ
অবশ্যই এই ধরনের সাংবিধানিক নিয়োগ কমিটির মাধ্যমেই হতে হবে। তো সেক্ষেত্রে এখানে সরকারি কর্ম কমিশনের যে কম্পোজিশনের কথা বলা হয়েছে, আমার কাছে সেটা কমিশনের যে প্রস্তাবনা, সেই কমিশনের প্রস্তাবনার সাথে আমরা একমত। এই প্রস্তাবনা আমার কাছে ঠিকই মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এভাবে এটা হতে পারে। পিএসসি নিয়োগের ক্ষেত্রে যে প্রস্তাবনাটা এসেছে, এটাই আমার মত। তবে একটা ব্যাপার আমি বলি যে সব দল যদি একমত না হয়, সেটা মনে হয় যে তখন একটা রাজনৈতিক দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেই বিষয়টা যাবে। তখন আর ঐকমত্য কমিশনে মনে হয় না এটা তার অন্তর্ভুক্ত হবে, এটা নির্বাচনী ম্যানিফেস্টোরই অন্তর্ভুক্ত হবে বলে আমি বুঝি আর কি। এই ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ খিলাফত মজলিস, এবং এরপরে কথা বলবেন জনাব সৈয়দ ইহসানুল হুদা, জাতীয় দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা এখানে বসেছি যে ভবিষ্যতে যেন বাংলাদেশ অতীতের মতো অবস্থায় না থাকে। একটা আমরা যদি ব্যক্তি হিসাবে চিন্তা করি তাহলে কিন্তু চলবে না, এটাকে রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে চিন্তা করতে হবে। যদি এমন কোনো সুযোগ থাকে যে সুযোগ ব্যবহার করে শেখ হাসিনা যা করেছে এরকম কিছু করার সুযোগ থাকে, সেটা কিন্তু আবার কেউ করতে পারে, এবং এই জন্য কিছু বিষয় এখানে নির্ধারিত হওয়া দরকার। তো এই জন্য আমি আহ্বান করব সব দলকে, যে সব দলের নেতৃবৃন্দ আছেন এখানে, যে আমরা আসুন আলোচনার মাধ্যমে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ যেন গড়ে ওঠে, এই জন্য আমরা চেষ্টা করি। এবং আজকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তো এই নির্বাচনটাও যে ভালোভাবে হবে এটা তো এখন অনিশ্চিত। তার কারণ সচিবালয় হইতে এবং মাঠ পর্যায়ের আওয়ামী লীগের মানে নিয়োগকৃত ব্যক্তিরাই কিন্তু এখনো বসে রয়েছে। তো এই জন্য কর্ম কমিশনটাকে এমনভাবে করা দরকার যেখানে উপযুক্ত এবং দলের আনুগত্য ব্যতীত রাষ্ট্রের আনুগত্য করে এমন ব্যক্তিরা নিয়োগ পেতে পারে। এই জন্য ঐকমত্য কমিশন পিএসসির ব্যাপারে যে প্রস্তাব উত্থাপন করেছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে এটা সম্পূর্ণ একমত। এবং এখানে যে 7 জনের কথা বলা হয়েছে, 2 জন তো সরাসরি সরকারি দলের, এবং 2টা স্থায়ী কমিটির সভাপতির কথা বলা হয়েছে, এবং এই 2টা সম্ভবত সরকারি দলের হওয়ার কথা। তো এই জন্য সরকারের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, এই বিষয়টা আসলে মনে হয় মানে সঠিক নয়। তো এই জন্য এই বিষয়ে আমার মনে হয় সবাই ঐক্যমত হওয়াটাই বাঞ্ছনীয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা ইউসুফ আশরাফ। আমন্ত্রণ জানাচ্ছি জনাব সৈয়দ ইহসানুল হুদা, জাতীয় দল, এবং এরপরে কথা বলবেন ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। ধন্যবাদ। আজকে আসলে আমরা সকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে বিষয়বস্তু সম্পর্কে কথাই বলছি না, শুধু ছোট করে 2টি কথা বলছি। অনেকেই বিএনপির ওয়াকআউটের পরে বলেছেন অপরিহার্য বলতে কিছু নেই, তাহলে ডিকশনারিতে অপরিহার্যতা শব্দটাও থাকতো না। ওই we want to walk on the moon but we are not capable of doing that, এই সমস্ত কথা বলাই যেতে পারে। আমরা যেটা মনে করি, আমরা এর আগেও এটার বিপক্ষে ছিলাম। আমরা মনে করছি যে এখানে নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে খর্ব করে দেওয়া হচ্ছে, এবং সেই জায়গায় আইনটিকে আমরা শক্ত করার জন্য বলেছি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখানে জটিলতার সৃষ্টি হবে, সবকিছু আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এই যে একটা ক্লজ আপনারা রেখেছেন এখানে, যে সরকারি কর্মকমিশন চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা অযোগ্যতা, বয়সসীমা, দায়িত্ব, কার্যপরিধি, কর্মের শর্তাবলী, শতভাগ ও পুনর্নিয়োগের লাভের সুবিধা, সুযোগ, অধিকার, স্বচ্ছতা, সবকিছুই আপনারা সংবিধানে উল্লেখ করা যেতে পারে। মানে সংবিধানটাকে এত বড় করে একেবারে সংবিধানে এত নিটিগ্রিটি জিনিসগুলো যদি এনে ফেলি, তাহলে আপনার যারা বলছেন যে রাষ্ট্রের বা জটিলতা হবে না, গণতন্ত্রটা কি কনস্টিটিউশনাল গণতন্ত্র? আমি মানে ভুল হচ্ছে কোথাও। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বা সভাপতি ও সদস্যদের যোগ্যতা অযোগ্যতা, বয়সসীমা, কর্মের শর্তাবলী, কর্মপরিধি, স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা, পদত্যাগ ও পুনর্নিয়োগ লাভের সুযোগ, অধিকার ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত হইবে।
না এখানে নাই আমার এখানে আসলে ওই ফাইনাল টেক্সটটাতে এই জিনিসটা কারেকশনটা নাই, উনি ঠিকই ধরেছেন। আমি এটা নাই এখানে আপনি রাইট পয়েন্ট আমাদের ক্লারিক্যাল মিস্টেক, এটা আসলে মিন করা হয়েছে যে আইনের দ্বারা নির্ধারিত হবে, এটা সংবিধানে থাকবে কেবলমাত্র। আমি বলছি আমার সাথে যেটা আছে সেটা দেখে ক্ষমা চেয়ে নিচ্ছে। আমি আপনি বলার সাথে সাথে আমি খেয়াল করেছি যে আসলে মিন করা হয়েছিল কমিশনে, যেটা দেখেন কেন ভুল হলো, আমি দুঃখিত। আমরা আপনার বক্তব্যের সূত্রে আমরা জানিয়ে রাখি, যেহেতু দর্শকরা দেখছে, সংবিধানে কেবলমাত্র নিয়োগের যে বাছাই কমিটি সেটা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যেটা খুব বড় না, খুবই ছোট একটা চ্যাপ্টার। ধন্যবাদ। তারপরে আমরা এখানে যে জিনিসটা না বললেই না, আমরা কাদা ছোড়াছড়ি করছি, ফ্যাসিবাদ পতনের পরেও আমরা নিজেদের মধ্যে দোষারোপ করছি, বাস্তবতা বা নিজেদের অবস্থান সম্পর্কে না জেনে অনেক কিছু বলছি। এই জায়গাটাতে আমাদের থাকা উচিত নয়। আমরা ঐক্যমতে এসেছিলাম নির্বাচন কমিশনের ব্যাপারে, এবং আমরা এখনো সেই জায়গায় আছি নির্বাচন কমিশনের গত তারিখের আলোচনার প্রেক্ষিতে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলছি যে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে যে প্রতিষ্ঠানগুলোকে আমরা আনতে চাচ্ছি, আমরা অনেকগুলো জায়গায় ছাড় দিয়েছি, এবং সেই ক্ষেত্রে এই স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রে আপনার আইনগুলোকে শক্ত করুন, এবং তার ফলেই রাষ্ট্র যে স্বৈরতন্ত্রের যে একটা প্রিডিটারমাইন্ড একটা কনসেপ্ট, একটা আমরা ধারণা নিয়ে এগিয়ে যাচ্ছি যে আবারও স্বৈরশাসক বা একজন স্বৈরতন্ত্র ফিরে আসবে, সেটি হওয়ার কোনো সুযোগই নেই। সকলে মিলে যদি আমরা একটি পার্লামেন্ট থাকে, সেখানে একটা শক্ত বিরোধী দল থাকে, এবং আমরা পোস্ট হাসিনা ইরাতে যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমার মনে হয় যে এই বিষয়গুলোকে আমরা শক্ত করি এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য শক্ত আইন করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব সৈয়দ সালাহুদ্দিন। আমি মুস্তাফিজুর রহমান ইরান যেহেতু নয়, আমি জনাব রিদওয়ান আহমেদ, মহাসচিব লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আপনার কাছে যাচ্ছি, এবং এরপরে আমি জনাব ফরিদুজ্জামান ফরহাদ আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম। সহসভাপতি মহোদয় ও জাতীয় নেতৃবৃন্দ, আমরা এই বিষয়টি নিয়ে যখন আলোচনার সূত্রপাত, তখন জনাব সালাউদ্দিন সাহেব তার পূর্ব সিদ্ধান্ত মোতাবেক এই আলোচনায় অংশগ্রহণ না করার ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছিলেন, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তিনি হাউস ত্যাগ করেন। যখন আমাদের নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হয়, তখন সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে স্ট্যাচুটরি এবং সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক অন্যান্য বিষয়গুলোতে তিনি আলোচনায় অংশগ্রহণ করবেন না। তো আমি আশা করি যে এই বিষয়ে উনি হয়তো অংশগ্রহণ করবেন না, আর যদি করেন তাকে আমরা স্বাগত জানাব। এই জায়গাতে আমার ভাই একটা কথা বলছিলেন যে 2008 সন থেকে শুরু করে শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যান্য, শুধুমাত্র পাবলিক সার্ভিস কমিশনই কিন্তু রিক্রুটমেন্টের জন্য একমাত্র অথরিটি না। অনেক সময় নন ক্যাডার এক্সিকিউটিভদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টও রিক্রুট করে থাকে, বা ছোট পদবীর যারা আছে তাদেরকে অন্যান্য ডিপার্টমেন্টও রিক্রুট করে থাকে। বাংলাদেশের 15 লাখ সব কর্মচারী কর্মকর্তা যারা আছেন, সবাই কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আসেন না। আপনাদের অনেকেরই মনে থাকবে, কারণ আমি অনেক বয়োবৃদ্ধ মানুষ, আমার বয়স 74 বছর। তো আপনার আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। তো আমার সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেই সমস্ত ছাত্রলীগের ছেলেরা ওই সময় আসম রব, শাহজাহান সিরাজ, নুরে আলম সিদ্দিকী বা অন্যান্য তুফাইল আহমেদ সহ হাসানুল্লাহ কিন্নু টিনু, আরো বড় বড় নেতারা যাদেরকে রিক্রুট করছেন, তারা বিএলএফ এর ট্রেনিং করত, এবং মুজিব বাহিনী এই দেশে কায়েম করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে। এবং তাদের ভিতর থেকে 1973-তে একটা ব্যাচ রিক্রুট করছিল। অবশ্যই এখানে 73 ব্যাচের কোনো অফিসার নাই, 77-এর 2 জন আছে, নাকি একজন? 77-এর 2 জন, সেটাই, হ্যাঁ, 77-এর 2 জন আছে। তখন যখন জাসদ গঠিত হয়, তারপরে 73-এ নির্বাচন হবে। এই নির্বাচনের সময় কিন্তু সবগুলা ওরা ম্যাজিস্ট্রেট ছিল, তো আমরা ওদেরকে কইতাম এলএমজি ম্যাজিস্ট্রেট।
কারণ ওই রকম পরিপক্ক বা শিক্ষিত ইসমাইল জবিউল্লাহ ভাইদের মতো যারা ছিলেন, যেহেতু দুর্ভাগ্যবশত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, ওই সময় তারা পার্টিসিপেট করতে পারে না। এই পুরো ব্যাচটাই ছিল মুক্তিযোদ্ধাদের ব্যাচ। এবং 91-এ আমরা দেশে যখন নির্বাচন করি, তখন এই 73 ব্যাচের প্রত্যেকটা অফিসার কিন্তু ডেপুটি কমিশনার ছিল। তো এখন একটা দেশে প্রশাসন কিভাবে চলে বা নির্বাহী প্রধানরা দেশটাকে কিভাবে চালাবেন, সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এখন 2008 থেকে এই পর্যন্ত আপনার 22 ব্যাচের ছেলেপেলেদের থেকে শুরু করে এখন যে গত 41 ব্যাচ না 40 ব্যাচ চলতেছে, এই কয়েকটা 2টা ব্যাচ ছাড়া কিন্তু প্রত্যেক ব্যাচের অফিসাররাই এই শেখ হাসিনার সময় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে বা তারা রিক্রুট হয়েছে। তো শতভাগ যে একদম ছাত্রলীগ, এইটা অবশ্য আমার গ্রামেও, আমার পাশের গ্রামে কয়েকজন অফিসার হয়েছে, তারা কিন্তু ছাত্রলীগ তার বাপদাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ করছে বলে আমার জানা নাই। যাই হোক, পাবলিক সার্ভিস কমিশনের প্রতি আমাদের একটা আলাদা রেসপেক্ট ছিল, যে এখানে তারা পাবলিক সার্ভিস কমিশন কারো কথা শুনে না। তবে শেখ হাসিনা সরকারে আসার পরে আমরা সেটার একটু ব্যতিক্রম দেখছি, এতে কোনো সন্দেহ নাই। তো এখন সরকারে যুগ্ম সচিব থেকে নিচের পর্যায়ে এসিলেন পর্যন্ত যারা চাকরি করে 2008-9-এর অফিসাররা, 22 ব্যাচের অফিসাররা জয়েন্ট সেক্রেটারি হয়েছে, 24-এর ছেলেপেলেরাও জয়েন্ট সেক্রেটারি হয়েছে, কিন্তু সচিব এখন পর্যন্ত কেউ হয় নাই। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন যাদেরকে নিয়ে সরকার চালাচ্ছে, ম্যাক্সিমাম আপনার এসিলেন থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত, ডেপুটি কমিশনাররা ম্যাক্সিমাম হলো আপনার 27 বা 26 ব্যাচের বা 28 ব্যাচও যাবে। তো এখন সরকার পরিচালনায় নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতাবান যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তিনি কিভাবে এই প্রশাসনকে চালাবেন, তিনি কিভাবে তার প্রশাসন পরিচালনা করবেন, তিনি তার পাওয়ারটা কিভাবে অ্যাডভাইজারদেরকে ডেলিগেট করবেন, আসলে ওইটার উপরে অনেক জিনিস নির্ভর করে। তো আমরা এখানে আজকের যে আলোচনায় আসছি, যে কথাটা সালাউদ্দিন সাহেব বলছিলেন যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা যদি একটা স্বচ্ছ নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, তাইলে আমরা অন্ততপক্ষে আমাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমরা যার ভোট তাকে দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই বিষয়টা যদি প্রতিস্থাপিত হয়, তাইলে আমাদের দেশে একটা শৃঙ্খলা ফিরে আসা আমি অত্যন্ত স্বাভাবিক মনে করি। এবং আমি আপনাদেরকে আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে তো আমার সবক দেওয়ার কারণে প্রয়োজন নাই, যে অ্যাডমিনিস্ট্রেটিভ, জুডিশিয়ারি এন্ড পার্লামেন্ট 3টা স্তর আছে। এখন প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কি হয়, পার্লামেন্টারি সিস্টেমে কি হয়, অনেকে পার্লামেন্টে না থাকলেও আপনাদের সবাই বিদ্বান মানুষ এখানে আছেন, রাষ্ট্রের অনেক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দরা আছেন। এই ব্যাপারে আমি অবশ্য কাউকে কোনো সবক দিতে চাই না। আমাদের দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এই পার্লামেন্টারি সিস্টেম অফ প্রেসিডেন্সিয়াল সিস্টেম গভর্নমেন্ট যখন ছিল, তো যেহেতু আমার এই অল্প বয়সে 79 সনে এমপি হওয়ার সুযোগ হয়েছিল, তখন যারা মন্ত্রীরা ছিলেন তারা কিন্তু প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার ছিল না। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার থাকতো তখন সচিবরা। কিন্তু পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট যখন ইন্ট্রোডিউস হয়, তখন সম্পূর্ণ ক্ষমতাটা ডেলিগেট করে প্রাইম মিনিস্টারকে দেয়। এখন প্রাইম মিনিস্টার এটা ডেলিগেট করে তার মন্ত্রীদেরকে। এখন কোন মন্ত্রণালয়ের মন্ত্রী কেমন, কিভাবে তার সচিবকে চালাবে, সচিব যেটা নোট দিল এটাই ওকে করে দিবে, নাকি ওই মন্ত্রী তার ইচ্ছা মতো ডিকটেট করবে যে আই ওয়ান্ট দিস, তুমি এইভাবে এই জিনিসটাকে পুট আপ করো। আর না হলে সচিবের সাথে দ্বিমত করেও এক্সিকিউটিভ পাওয়ার যেহেতু মন্ত্রীর কাছে, তিনি সেই সিদ্ধান্ত দিতে পারেন। তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র আমরা যদি এই পাবলিক সার্ভিস কমিশনের এই কয়েকজন মেম্বার আর চেয়ারম্যানকে এই সংবিধানের অন্তর্ভুক্ত করে, বা আপনার এই যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আর মেম্বার, এর বাইরে যারা আসে, মেম্বারের নিচে যারা বিভিন্ন কমিশনের থাকে, এরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তাদেরকে ট্রান্সফার করে ওই জায়গাটাকে পরিপূর্ণ করে। অ্যাডমিন ক্যাডারের থাকে, কাস্টম ক্যাডারের থাকে, আপনার ফিনান্স ক্যাডারের থাকে, বিভিন্ন ক্যাডারের লোকজন গিয়ে এই সমস্ত কমিশনগুলোতে চাকরি করে। তো সুতরাং 3-4 জন ব্যক্তির জন্য আমরা যে এটা করতে চাই, যে আমরা স্পিকারের নেতৃত্বে বা ডেপুটি স্পিকারের নেতৃত্বে
এই যে বিভিন্ন সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা এইভাবে যে আটকাতে চাই, নির্বাহী ক্ষমতাটা প্রধানমন্ত্রী যেটা আছে এটা যেখানে আমরা সংকুচিত করতে চাই, এক শেখ হাসিনা তার অপরাধ করছে, অপরাধের জন্য বাংলাদেশ না সারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম আপনার যে ইতিহাস সৃষ্টি করছে, তিনি সহ তার ওই মসজিদের ইমাম পর্যন্ত, বাইতুল মুকাররম মসজিদের ইমাম কি আমার ভাইগো কোনো বন্ধু বান্ধব ছিল কিনা জানি না, এই ইমাম পর্যন্ত ভাগে গেছে, বুঝছেন? তো এইরকম অবস্থা তো আমাদের ডেমোক্রেসিটা যদি আমরা প্রপারলি এস্টাবলিশ করতে পারি, আজকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে জামাতে ইসলামও একটা, বিএনপির কাছাকাছি, শুধু বিএনপিরই সবাই প্রশংসা করে সর্ববৃহত্তম দল সেইভাবে আমি বলতে চাই না, তবে আমার মনে হয় সর্ববৃহৎই হবে, কারণ বিভিন্ন জায়গার পার্লামেন্ট ইলেকশন গুলোতে তাদের যে ট্র্যাক রেকর্ড আছে। আপনি চলে না আসলে নিশ্চিত থাকতো আর কি, আপনি চলে না আসলে একটু সংশয় আছে, চলে আসলেও নিশ্চিত, কোনো অসুবিধা নাই, বুঝছেন না? আমি চলে আসলেও নিশ্চিত, তবে এটা আমি সালাউদ্দিন সাহেবের সাথে কিন্তু বাইরেও যাই নাই, বুঝছেন না? তবে এই ব্যাপারে এগুলাকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এই কর্মকর্তা যারা চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, এদের রিক্রুটমেন্টটা যাতে বাছাই কমিটি স্বচ্ছ বাছাই করে, এবং প্রধান নির্বাহী যিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবেন, প্রাইম মিনিস্টার, তিনিও সততা এবং নিষ্ঠার সাথে যদি এই জায়গাগুলোতে আইনগত দিকগুলো আরো কঠিন করে এবং শক্ত করে রিক্রুটমেন্টের ব্যাপারটা যদি পুনর্নির্ধারণ করে, তাহলে আমার মনে হয় যে এই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এগুলাকে গণ্য করে এইভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়োগের ক্ষেত্রে আমার দ্বিমত আছে। আমি মনে করি যে বর্তমান যে প্রচলিত বিধান আছে এই বিধান অনুসরণ করে যে জায়গাগুলোতে আইন পরিবর্তন করা দরকার তাদেরকে শক্তিশালী করার জন্য সেইভাবে আইন পরিবর্তনের মাধ্যমে থাকাটাই। অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপি, এবং এরপরে আমি আসব জনাব আরমান হুসাইন, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি ও জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বড় ভাই রেদওয়ান ভাইয়ের মতন দীর্ঘ সময় বক্তৃতা দিব না, কারণ রেদওয়ান ভাইয়ের কাছ থেকে বক্তৃতা শুনে অনেকটা আমি হাউজও বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। অভিজ্ঞতার একটা দাম সবসময় থাকে। এ বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। আজকে ফাইনাল পর্যায়ে বাংলাদেশ জন্মের পর বিএনপি 3 বার ক্ষমতা আসছিল, আওয়ামী লীগ 2 বার, পরে 8 সাল থেকে 16 সাল পর্যন্ত 4 বার, বিএনপি 4 বার, তার ভিতরে একবারে জাতীয় জামাত ছিল, 4 দলীয় জোটের সবাই ছিল। আর দীর্ঘ 9 বছর হুসাইন মোহাম্মদ ইরশাদ ছিল। সেই সময় যে এই সরকারি কর্ম কমিশন হয়েছিল, বিএনপির সময় সরকারি কর্ম কমিশনে যে সমস্ত নিয়োগ হয়েছিল তার ভিতর এই যে এখানে 2জন সচিব দেখছি, 82 ব্যাচকে মানুষ বলতো সিএসপি ব্যাচ, 83, 84, 85 অনেকই হয়েছে। হ্যাঁ, 82 রেগুলার ব্যাচকে বলা হতো বাংলাদেশের সিএসপি ব্যাচ, এবং এই যে 2জন 70 যারা আছেন তারা পিএসসি আছে 77-এর। আমি রেদওয়ান ভাইয়ের সাথে একমত, পিএসসি শুধু অফিসারের নিয়োগ হয় না, শুধু এসি বা কাস্টম বা প্রশাসন অনুমোদন দেয় না, নন গ্রাজুয়েট কর্ম এখন সবও দিচ্ছে, ইভেন শিক্ষকদের প্রধান শিক্ষক ও নিয়োগ দিচ্ছে। সেই ক্ষেত্রে পিএসসি আমাদের সংবিধানটাকে এমন ব্যবস্থা রাখতে হবে যেটা এটা একটা রচনার বই যাতে না হয়, সবকিছু সংবিধানে ইন করে দিলাম আর বাইরে কিছুই থাকলো না, তাহলে এটা সংবিধান কেন বলবে? এইটাকে যে সমস্ত জিনিস দুর্বলতা আছে, কর্ম কমিশনের যে সমস্ত আইনের দুর্বলতা আছে, আইন স্বচ্ছ নাই, সেটা কঠিন করা হোক, এবং কিভাবে করা হোক সেটা তো যে দল ক্ষমতায় যাবে তারা দেখবে। এখন আপনি একটা সরকার দল পরিচালনা করার জন্য একটা সরকার গঠন করলেন, এটা এমন যেন না হয় হাত পা বেঁধে দিয়ে বলেন যে আপনি বুড়িগঙ্গা নদী পার হয়ে যান, আর বুড়িগঙ্গা যদি
হয়তো নদী সাঁতারানো যাবে না, অন্য নদী পার হন, এটা করা যাবে না। সমস্ত কিছু সংবিধানের ভিতরে ইন করা ঠিক হবে না। সংবিধান একটা পবিত্র জিনিস, এটাকে সেইভাবে রাখা দরকার, এবং যেটা রাষ্ট্রের মূলনীতি সহ রাষ্ট্র কিভাবে পরিচালনা সেটা করতে হবে। এবং আমরা চাই সংবিধানের ভিতরে এটা না ঢোকায়, বরং এটার আইনটা শক্ত করে করুন, পরিবর্তন যে সমস্ত জায়গা দুর্বল আছে সেই সমস্ত জায়গা দুর্বল। ধন্যবাদ ফরাদ ভাই, ধন্যবাদ ভাই। না, আপনি একই কথা কিন্তু দুইবার করে বলেছেন। না, এক কথা 5 বার অনেকেই বলছে, কিন্তু তারপর বলেন নাই আপনি আমার প্রতিবেশী, আপনার বাড়ি মেহেরপুর, আমার বাড়ি নড়াইল, আপনি আমার ব্যবসায় সবসময় হাত দেন, এটা ঠিক হলো? একসাথে নদী পার হই, আমাকে তো ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়। নদী পার হই, আপনি শুধু আমার রেদওয়ান ভাই বাড়ি কুমিল্লা, উনাকে আপনি দিলেন 10 মিনিট আর আমাকে দেন 1 মিনিট। আমি কি মনে করি অভিজ্ঞতার একটা দাম আছে, তো আপনি বলছেন ক্ষেত্রে সেজন্যই আছে। কিন্তু যাই হোক, যেহেতু মনির ভাই এবং এটা বললেন, আমি তো বেশি কথা বলবো না। আমরা শুধু চাই যে এটা সংবিধানের ভিতর অন্তর্ভুক্ত না করে আইনটাকে স্বচ্ছ করুন। যে আইনি হবে, শেখ হাসিনা জুজুর বুড়ি ভয় দেখানো যাবে না। যে যত অন্যায় করবে তার অন্যায় শাস্তি হবে। শেখ হাসিনার শাস্তি তো হয়ে গেছে, তার আওয়ামী লীগ শাস্তি হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম চিফ জাস্টিস পালন করছে এই ইতিহাস, এবং নেক্সটে যারা যে গভর্নমেন্ট করবে তারাও শিক্ষা নেবে যে এই ধরনের করবে না। এই জন্যই আমাদের সবকিছু অন্তর্ভুক্ত করা ঠিক হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। আমন্ত্রণ জানাই জনাব আরমান হুসাইন, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এবং এরপরে আরো কয়েকটি স্লিপ আছে, কিন্তু আমাদের সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য, সালাউদ্দিন ভাই আমার কাছে মনে হয় আমরা মধ্যাহ্ন বিরতির পরে আপনার কাছে শুনবো। হ্যাঁ, আচ্ছা, আরমান হুসাইন জি। অনেকে হয়তো বড় করে বলেছেন, আপনি একটু সংক্ষেপে বললাম। আমি সংক্ষেপে বলবো, আমি সময় বেশি নিব না। যেহেতু পিএসসি নিয়ে কথা বলছি, সরকারি কর্ম কমিশন নিয়ে কথা বলছি, আমি ছোট একটা মেমোরি শেয়ার করি গত বছরে আমাদের আন্দোলনের। 11 জুলাই যখন আমরা শাহবাগ মোড়ে ব্লকেট আমরা জারি রেখেছিলাম, বাংলা ব্লক ছিলাম, তার প্রশ্ন, প্রিলিমিনারি প্রশ্ন পরীক্ষার আগের রাতে মোহাম্মদপুরে ব্যাচ ধরে ধরে সে প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হয়েছে। তখন 11 জুলাই 11 জুলাই আমরা খুব দুঃখ ভারাক্রান্ত ছিলাম 56% কোটার একটা ভোর ভার নিয়ে। আর তখন আবার পরবর্তীতে দেখতে পেলাম যে এখানে প্রশ্ন ফাঁসের একটা সমস্যা চলে আসছে। তো তখন আমাদের একটা স্লোগান ছিল যে 56% কোটার বাস, তার উপর প্রশ্ন ফাঁস। তো এই যে প্রশ্ন ফাঁস বা পিএসসির যে ব্যর্থতা, এটা নতুন করে বর্ণনা করার কিছু নাই, এটা স্পষ্ট। আওয়ামী লীগের আমলে বা তার আগেও আমরা দেখেছি পিএসসি কিভাবে দলীয়করণ করা হয়েছে, কিভাবে পিএসসির মাধ্যমে দলীয় ক্যাডারদের নিয়োগ দেওয়া হয়েছে, এবং যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো বর্তমানে আমরা যে পজিশনে আছি, যে একটা সম্মিলিত বাছাই কমিটির মাধ্যমে আমরা পিএসসির চেয়ারম্যান এবং যে বাকি সদস্যগণ আছে তাদেরকে কেন নিয়োগ করতে চাই। এখানে যে ফরমেশনটা দেয়া আছে, 2/3 মেজরিটির ডিসিশনের ভিত্তিতে হচ্ছে পিএসসির চেয়ারম্যান এবং সদস্যগণ নির্বাচিত হবেন। এই ফরমেশনে আসলে আপনার দলীয় আনুগত্য যিনি করেন, অথবা আপনার দলের লোক, আপনার দলের প্রতি লয়াল এমন একজন ব্যক্তিকে নিয়োগ করাটা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। কারণ এখানে একটা দলের মেজরিটি পাওয়া খুবই কঠিন হবে এই ফরমেশনে। তো যখন আপনি পিএসসি বা এরকম একটা কমিটিতে, কমিশনে আপনার দলের লোক নিয়োগ করতে পারছেন না, তখন আপনাকে যে জায়গায় গুরুত্ব দিবেন আপনি, যেন এই লোকটা যোগ্য হয়, যিনি নিয়োগকৃত হবেন তিনি যেন যোগ্য হন, এবং আপনি তখন গুরুত্ব দিবেন যেন তিনি একজন নিরপেক্ষ মানুষ হন। এই যে ব্যক্তি তিনি নিয়োগ হবেন, ওনার যেন নিরপেক্ষতা থাকে, এবং আপনার দলের জন্য যেন এটা কোনোভাবে যেন বাজে রকম কোনো বা নেতিবাচক কোনো প্রতিক্রিয়া না রাখে। তো গত বছরের এই ঘটনার শিক্ষা নিয়ে যদি আমরা পিএসসির যে সংস্কার দরকার, পিএসসির প্রধান পদে নিয়োগের ক্ষেত্রে যে পরিবর্তনটা দরকার, সে ব্যাপারে যদি ঐকমত্য না আনতে পারি বা সেই মতো যদি আমরা একমত হতে না পারি, তখন কিন্তু পরবর্তীতে আবার এরকম একটা শাহবাগের সন্ধ্যা আসবে, যেখানে বলা হবে যে হচ্ছে এই পিএসসির প্রশ্ন ফাঁস আর কোটার বাস নিয়ে আবার দেখা গেছে স্টুডেন্টরা স্লোগান দিবে, তারা নিজেদের হতাশা ব্যক্ত করবে, এবং তারা
এই যে আমাদের একটা সুযোগ আমাদের কাছে ছিল এখানে বসে যে পিএসসির এই মেজর সংস্কারটা আনয়ন করার, সেক্ষেত্রে আমাদের উপরেই আবার সেই হতাশা, সেই দুঃখের ভারটা চলে আসবে। আরেকটা বিষয় যেটা আসছে সংবিধানে অন্তর্ভুক্তি নিয়ে, যে পিএসসি রিফরমেশন বাছাই কমিটির যে বিষয়টা সংবিধানে অন্তর্ভুক্তি কেন করা যাবে না, বা সংবিধান অনেক বড় হয়ে যাবে এটাকে যদি অন্তর্ভুক্ত করা হয়। সংবিধানের 137 বা 138 অনুচ্ছেদ যদি আমরা দেখি, পিএসসির প্রধানের নিয়োগ এবং কমিশনের অন্যান্য সদস্যদের নিয়োগের ব্যাপারে বিস্তারিত বলা আছে, রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ হবে। এখন আপনি যদি সংবিধানের 138 অনুচ্ছেদে এই ফরমেশনটা নিয়ে আসেন যে এই মেম্বারদের সমন্বয়ে এই বাছাই কমিটি প্রতিষ্ঠিত হবে এবং তারা বাকি সদস্যদেরকে নিয়োগ করবে, প্রধান এবং অন্য সদস্যদের নিয়োগ করবে, দ্যাটস আ ভেরি সিম্পল ফরমেশন। এখানে আসলে এটাকে সংবিধান বড় হয়ে যাবে, বিস্তারিত রচনা লেখা হবে, এরকম যে বক্তব্য আসতেছে আমি এর সাথে একমত না, এটা কোনোভাবেই যুক্তিগত ধারণ করে না। তো আমার মনে হয় আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে সুযোগ আছে অন্তত যেন আমাদের সামনের প্রজন্ম পিএসসি বা এরকম সরকারি কর্ম কমিশন নিয়ে যেন রাস্তায় আবার তাদের হতাশা প্রকাশ না করে, সেই ব্যবস্থা করার আমাদের একটা সুযোগ আছে। এটা আমরা এই সুযোগটা আমরা বঞ্চিত না হই। ধন্যবাদ। ধন্যবাদ আরমান হোসাইন। আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি ডক্টর আহমদ আব্দুল কাদের এবং মুজিবুল ইসলাম আফেন্দি দুটো বেজে গেছে। আমরা সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য শুনে মধ্যাহ্ন বিরতিতে যাব। জনাব সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। আপনারা বক্তব্য দেওয়ার জন্য শতপ্রণোদিত হয়ে মাইক দিচ্ছেন বলে আমি রিভিউজ করছি না, কিন্তু আমার বক্তব্য দেওয়ার তো তাতে কোনো ডিফারেন্স হবে না আর কি। ইট উইল মেক নো ডিফারেন্স টু ইউ। আমরা এই কথাগুলো বারবার বলে আসছিলাম। আপনারা সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে 5টা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে এগুলোর নিয়োগ কমিটির বিধানটা সংবিধানে অন্তর্ভুক্ত করা যায় কিনা এই প্রস্তাবটা দিয়ে আসছিলেন। তাতে একদিনের প্রস্তাব ছিল আমাদের, যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, প্লিজ বেয়ার উইথ মি যদি কোনো হয়, যে রাষ্ট্রে যাতে কোনোদিন ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উদ্ভব না হয় এবং ফেসিবাদের জন্ম না হয়, সেই ব্যবস্থা করার জন্যে আমরা মূলত এই সংস্কার কমিশনের বৈঠকে বসছি এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের, সংবিধানের, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের, সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের জন্য। আমরা গোড়ায় যাই, যদি নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে কার্যকর স্বাধীনতা ভোগ করে এবং নির্বাচন কমিশন সেভাবে নির্বাচন পরিচালনা করে, সেই ব্যবস্থায় আমরা সবার সাথে আলোচনা করে আমাদের আগের পজিশন থেকে সরে এসে আমরা মনে করেছি এটা প্রয়োজন, এবং সেই জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সরকারি দল, বিরোধী দল এবং জুডিশিয়ারির সমন্বয়ে যে কমিটিটা আমরা করার বিষয়ে সবাই ঐকমত্য হয়েছি, এবং সার্চ কমিটির মধ্য দিয়ে স্বাধীনভাবে নির্বাচন কমিশন গঠিত হবে। তো সুতরাং নির্বাহী বিভাগের আর হস্তক্ষেপের এবং প্রভাবের কোনো সুযোগই থাকলো না। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ, আমাদের এই প্রস্তাব, ওইটাও আমাদের প্রস্তাব ছিল, আপনারা দয়া করে গ্রহণ করেছেন, ধন্যবাদ। প্রধানমন্ত্রীর মেয়াদ পৃথিবীর কোনো দেশে নজির আছে বলে অন্তত আমার জানা নেই, আপনারা কেউ থাকলে বলতে পারেন, যে সংসদীয় ব্যবস্থায় জনগণ ভোট দেয় দলকে, এবং ব্যক্তিকে অবশ্যই দেয় নির্বাচনী এলাকায়, সেই দলের কালেকটিভ রিপ্রেজেন্টেশন থাকে সংসদীয় কমিটিতে, এবং তারা একজন ব্যক্তিকে সেই দলের মেজরিটি পার্টির অথবা জোটের প্রধানমন্ত্রী নির্বাচন করেন। এখানে ব্যক্তির কোনো বিষয় নেই। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার, যেমন ইউএস প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ওখানে 2 বারের বেশি একজন ব্যক্তি প্রেসিডেন্ট থাকতে পারেন না, বিকজ তিনি হচ্ছেন ব্যক্তি। আর পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট, এটা হচ্ছে একটা কালেকটিভ ফাংশন, জয়েন্ট লায়াবিলিটি। সেই জন্য যে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী করার পরের দিন আরেকজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী করতে পারে সেই দল। তারপরেও আমরা বাংলাদেশের অতীত তিক্ত ইতিহাসকে স্মরণে রেখে, যাতে কোনো ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা বা সাংবিধানিক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা প্রতিষ্ঠিত না হয়, সেই জন্য আমরা
কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না, সেই প্রস্তাব আমি দিয়েছি হাউসে, আপনারা দয়া করে অ্যাকসেপ্ট করেছেন, কালকে সেটা ডিক্লেয়ার করছেন। তখন একটা কন্ডিশন দিয়েছিলাম যে নির্বাহী বিভাগকে, প্রধানমন্ত্রীকে রাষ্ট্র এবং সরকার পরিচালনার ক্ষেত্রে তার কর্তৃত্ব এমনভাবে খর্ব করা যাবে না যাতে বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে সবসময় একটা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি নির্বাহী বিভাগ প্রভাবিত করে এই সমস্ত প্রতিষ্ঠানকে নিয়োগ করবে? অবশ্যই না। আমরা বলেছি সেই রকম আইন প্রণয়ন করি আমরা। এখন যেমন সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এখনো বহাল আছে কোটার উপরে, সেটা এখনো আপিল হয় নাই। শেখ হাসিনা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা হয়েছে শেখ হাসিনার কোটার বিরুদ্ধে, সে কোটার সিস্টেম 56% কোটার কারণে, এবং মুক্তিযোদ্ধা কোটার নামে একটা বিতর্কিত কোটার নামে আর কি, আমি বিতর্কিতই বলবো, সেখানে মুক্তিযোদ্ধা তার সন্তান পর্যন্ত এইভাবে যেতে যেতে কোথায় গিয়েছে তার কোনো সীমারেখা নাই। সেইভাবে এই কোটাটা অনেকটা তার দলীয় ছাত্রলীগের কোটা হিসেবে পরিণত হয়েছে, এবং রেজাল্ট বেরোনোর পরে স্ক্রুটিনি হতো কে কোন পার্টির, কার ছেলে, তার বাবা কি করে ইত্যাদি। এখন তো সেই পরিস্থিতি নেই, কোটাও নেই। কোটার একটা নির্ধারিত সীমারেখা আছে 7% সম্ভবত, এবং কিছুটা রাখা উচিত বলে সবাই মনে করেছে যে ডিসেবলদের জন্য এবং পিছিয়ে পড়া সমাজের গোষ্ঠীর জন্য, যারা ব্যাকওয়ার্ড সোসাইটি, এবং নারীদের ক্ষেত্রে এখন বোধহয় রাখে নাই খুব সম্ভবত। তবে যেটা 5% রেখেছে মুক্তিযোদ্ধা কোটা, সেটাও আরো স্ক্রুটিনি হওয়া দরকার বলে আমরা মনে করি। স্বাধীনতার 54 বছর পরে সেই কোটার অপব্যবহার কেন হবে, এবং সেটা নির্ধারণ করতে হবে। যে দেশে মুক্তিযোদ্ধার তালিকাই ঠিক নাই, প্রতিনিয়ত বোমা মুক্তিযোদ্ধা, এবং সেক্রেটারি লেভেল পর্যন্ত বেরোচ্ছে, মন্ত্রী লেভেল পর্যন্ত ওই বোমা মুক্তিযোদ্ধা বেরোচ্ছে, সেই জায়গায় এগুলার অপব্যবহার হবে। যাক, সেই লম্বা আলোচনা, সেটা আমরা আইনে করে এমনভাবে এটাকে আমরা ফাংশনাল করি যাতে করে ক্ষেত্র মতে সেটা আবার সংশোধন করা যায়, পরিবর্তন করা যায়। একবার যদি সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত হয়ে যায়, সেটা সংবিধান সংশোধন খুব দূরের ব্যাপার, এবং সেটা আমাদেরকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে। আর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা বলছেন, সেই প্রতিষ্ঠানের মধ্যে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের কোনো বিষয় নিয়ে গিয়ে আজ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো বিতর্ক এসছে? ইনফ্যাক্ট এই প্রতিষ্ঠানটা তো কনস্টিটিউশনেই অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল না, এটা একটা জেনারেল সার্ভিসের মতোই থাকা উচিত ছিল। সেটার জন্য আপনারা অনেকে আলোচনা করতে পারেন। তারপরে রইল ন্যায়পালের বিধান তো সংবিধানে অলরেডি আছে, কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত ন্যায়পাল আইন প্রণয়ন করার পরে একবার 1981, তারপরে আরেকবার কত হয়েছে 2000 কত সাল আমার মনে নেই, সেই আইনগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্য কমিশনের আপনাদের সাথে আলোচনা করেছি যে এই আইনকে এমনভাবে যুগোপযোগী করা উচিত, এবং ন্যায়পালের জন্য একটা সেক্রেটারি প্রতিষ্ঠা করা উচিত, তার পাওয়ার ফাংশন কি হবে, এগুলো ডিটেইল করে সেই আইনটাকে আমরা যুগোপযোগী করি। কিন্তু মাথায় রাখতে হবে, আমরা একদিকে সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে বিরোধী দলের সদস্যদের জন্য প্রায় 1/3 বেশি ইম্পর্টেন্ট স্থায়ী কমিটি গুলো সহ এগুলো ঐকমত্য হয়েছে যে বিরোধী দলের সদস্যদেরকে সভাপতিত্ব দেয়া হবে। সেইখানেও একবার গভর্নমেন্টের জন্য এটা চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করবে। আবার ন্যায়পালের প্রতিষ্ঠার মধ্য দিয়ে ন্যায়পালের সেক্রেটারিয়েট এবং ন্যায়পালের পাওয়ার ফাংশন ডিটেইলিং করার মধ্য দিয়ে তাকে কি কি অথরিটি দেওয়া হবে, তার মধ্য দিয়ে আরো একবার গভর্নমেন্টের ফাংশনে স্ক্রুটিনি হওয়ার, এবং বিভিন্ন কর্মচারী, কর্মকর্তা, মন্ত্রণালয়, সমস্ত বিভাগের সব বিষয়ে ওভারসাইট করার একটা ক্ষমতা ওখানেও দেয়া হচ্ছে। এখন সর্বত্র আমরা যদি শুধুমাত্র নির্বাহী বিভাগকে পাহারা দেওয়ার জন্য এই সমস্ত অর্গানাইজেশন করতেই থাকি, তাহলে পরে এই করার বিধানটা আইনে থাকলে ভালো হবে। এই জন্য যে এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আজকে এই পার্টি ক্ষমতায় থাকতে পারে, কালকে ওই পার্টি ক্ষমতায় থাকতে পারে। এখন সেটা বিবেচনায় নিয়ে যদি আমরা কোনো আইন করি আর কি, সেটা বিশুদ্ধ হবে না। সবসময় বিরোধী দলে থাকার অবস্থান থেকে আইন প্রণয়ন করতে হয়,
যাতে করে বিরোধী দলে গেলে সেই আইনটা তার উপর কিভাবে নিপতিত হবে সেই আইডিয়া থেকে। আমি ওই আইডিয়া থেকেই বলছি যে ট্রায়াল এন্ড এরর প্রসেসের মধ্যে যাই, এতগুলো স্তর আছে, সেই স্তরগুলো যদি আমরা এখনো পর্যন্ত যেটা এক্সপেরিমেন্ট হয় নাই, যেমন ন্যায়পালের বিধানটা, সেটা আমরা একবার এক্সারসাইজ করি, তারপরে সংশোধন হবে, ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে সেই ন্যায়পালটা একসময় প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, যেটা নিয়োগে হয় নাই কোনোদিন। এই প্রতিষ্ঠানটা এইভাবে আইনের মাধ্যমে শক্তিশালী করা হোক। যেহেতু এটা কনস্টিটিউশনের প্রভিশন আছে ন্যায়পালের, খুব সম্ভবত আর্টিকেল 77 যদি আমার মনে থাকে, তো সেইখানে আমরা ভবিষ্যতে ইনক্লুড করার জন্য চিন্তা করতে পারবো এই ট্রায়াল এন্ড এরর প্রসেসের মধ্য দিয়ে। এখন আমাদের মাথায় যদি থাকে যে কখনো এক সময় একটা স্বৈরাচার উৎপত্তি হয়েছিল, সেই রকম নির্বাহী বিভাগে আমরা আরেকটা ক্ষেত্রে এই যে জুডিশিয়ারির ক্ষেত্রে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করছি, আমরা স্থায়ী কমিটিগুলোর ক্ষেত্রে বিরোধী দলের কাছে দিচ্ছি, এবং আরেকটা বিধান কি আমরা করলাম, হ্যাঁ, একটা প্রধানমন্ত্রীর মেয়াদ আর একটা নির্বাচন কমিশন, না আরেকটা আছে, আরেকটা হচ্ছে কেয়ারটেকারের সরকারের মধ্যে আমরা যেটা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলা যায় প্রায়, সেখানে আমরা বলেছি যে এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যাতে কেউ ভবিষ্যতে এরকম সংশোধনে না আনতে পারে, সেজন্য এনি সংশোধনী পরে গণভোটের মধ্যে যাবে, সেই বিধানটা তো আমারই প্রস্তাব ছিল এখানে। আপনারা যখন আর্টিকেল 142-তে সংবিধান সংশোধনের বিষয়ে যখন আলোচনা করলেন, সেখানেও রেস্ট্রিক্ট করা দেওয়া হচ্ছে। তাহলে কয়টা? জুডিশিয়ারি, তত্ত্বাবধায়ক, ইলেকশন কমিশন, প্রধানমন্ত্রীর মেয়াদ, এই 4 ক্ষেত্রে ভবিষ্যতে কোন রকমের স্বৈরতন্ত্রের উদ্ভব হওয়ার কোন রাস্তা রাখা হলো না, সবগুলো সিল করে দেওয়া হলো। তারপরে নির্বাহী বিভাগকে তো কাজ করতে দিতে হবে, কারণ এই এক্সিকিউটিভের উপরে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক না কেন, ভবিষ্যতের মানে আমাদের যে পরিবর্তিত পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষা এমন হয়েছে যে তাদের অনেক বেশি প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে হবে। কিন্তু যদি এটা ক্রিপল, একটা হ্যান্ডিক্যাপ গভর্নমেন্ট হয়, তাহলে পরে তাদের পক্ষে সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না। সুতরাং পাওয়ার অ্যান্ড ফাংশনটা সেপারেট থাকতে হবে, এলোকেট থাকতে হবে, কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার যার ফাংশনটা সে পালন করবে, যাতে একটা অর্গান আর একটা অর্গানের মধ্যে কোনো ব্যবস্থাক্ষেপ না করতে পারে, সেই বিষয়টাকে আমরা প্রায় এস্টাবলিশ করতে যাচ্ছি। তো সুতরাং কোন অথরিটিকে আমরা ক্রিপল না করি, দুর্বল না করি, যার অর্গান কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে থেকে তারা যাতে ফাংশন করতে পারে, এবং সেটা চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে, এবং অ্যাকচুয়াল হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস প্রতিষ্ঠিত হবে। এই ধারণা থেকে আমরা বলেছি যে যা আমরা এখন পর্যন্ত ক্ষমতা আসতে পারলাম, সেটা আমরা এই স্বৈরতন্ত্রের উদ্ভব না হওয়ার জন্য যথেষ্ট বলে মনে করি। আর সামনে আরো কিছু সংস্কার প্রস্তাব আপনাদের আছে, আর এমন তো ধারণা করলে হবে না যে আপনারা কিছু সংস্কার প্রস্তাব দিয়েছেন 100% সবাই এগ্রিড হবে, তাও ঠিক নয়। আমরা এমন সব সংস্কার প্রস্তাবে একমত হয়েছি যেটা আমরা আগে ছিলাম না, যেটা সবার আলোচনার প্রেক্ষিতে আমরা দলীয় অবস্থান থেকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দলের পজিশনের ঊর্ধ্বে উঠে, দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা একমত হয়েছি। এই সেন্টিমেন্ট এখনো আমরা ধারণ করি। তো সুতরাং আমরা একটা অবস্থায় যাই যে মানে সার্টেন পয়েন্টস উই প্লিজ এগ্রি নট টু এগ্রি, এটাই হবে আমাদের গণতন্ত্রের প্র্যাকটিস। ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য এতক্ষণ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালাউদ্দিন ভাই, আপনার এক্সপ্লেনেশনটা অনেক কিছু আপনাদের অবস্থানটা সকলের বিবেচনার মধ্যে আনার জন্য সাহায্য করবে, নিঃসন্দেহে সাহায্য করবে। তো আমরা অলরেডি 2:10 বাজে, নামাজের সময়ের জন্য আমাদের বিরতি নেওয়া দরকার। নামাজ এবং